চৈতন্যদেবকে নিয়ে কাজ করা অনেকদিন ধরে চলেছে। বহুদিন ধরে আমরা চৈতন্য যে যাত্রা পথ নীলা চলে এবং এখান থেকে পুরী কিভাবে পৌঁছলেন, যে তিনি তো নৌকা করে পুরীতে চলে যেতে পারেননি। তিনি কিছু কিছু জায়গায় নৌকায় গিয়েছেন, কিছু কিছু জায়গায় পায়ে হেঁটেছেন এবং কোন পথ ধরে গেলেন এবং কেন এই পথ ধরে গেলেন, এবং সেই সময় যখন তিনি যাচ্ছেন কেমন ছিল সুন্দরবনের এখানকার সংস্কৃতি, এখানে মানুষের জীবন জীবিকা এবং পরিস্থিতি, রাজনৈতিক তো বটেই, তার অর্থনৈতিক, তার আর্থসামাজিক, এই ধরনের প্রচুর কাজ হয়েছে। এবং প্রথমে ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করা হলেও পরবর্তীকালে যে বৈষ্ণব যে সমস্ত গোষ্ঠী আছেন, যে সমস্ত সংগঠন আছেন, সরকারি এবং বেসরকারি, অনেকেই এগিয়ে এসেছে। শুরু হয়েছিল সেই চৈতন্যদেবের 500 বছর পূর্তি থেকে, তারপর ধীরে ধীরে আজ পর্যন্ত সেটা অব্যাহতভাবেই চলেছে, নিরবিচ্ছিন্নভাবে। প্রচুর বিতর্ক আছে শ্রী চৈতন্যদেবের জন্ম কোথায় হয়েছিল, কেমন করে হয়েছিল, আজকের যে মায়াপুর সেটার সঙ্গে প্রাচীন নবদ্বীপের কি সম্পর্ক, সেটা নিয়ে প্রচন্ড বিতর্ক এবং তাই নিয়ে প্রচুর ভালো গবেষণা নদিয়ার নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ থেকে আরম্ভ করে আমাদের কলকাতার সমস্ত পুণ্যতাত্ত্বিক যে সমস্ত সংগঠন আছেন তারাও ধর্মীয় সংগঠন কাজ করেছে। কিন্তু সেই কাজগুলো থেকেও আরো অনেক কাজের আমাদের স্কোপ আছে, যেগুলো এখনো আমাদের করা দরকার এবং যেগুলো করতে গেলে আমাদের এই অঞ্চলের কোনো গবেষণা কেন্দ্র বা কোনো পত্রিকা গোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে ভালো করে সমীক্ষা করা। ক্ষেত্র সমীক্ষা ঠিক না হলে এই কাজটা সঠিকভাবে উঠে দাঁড়ায় না। প্রচুর ভুল হয়েছে এবং ভুলের মধ্যেও আবার সেটাকে করা হয়েছে, করে গিয়ে তার মধ্যেও ভুল থাকবে, এটা নিয়ম। এবং ধীরে ধীরে গবেষণার মাধ্যমে সেই ভুল ত্রুটিগুলো আমরা কাটিয়ে নিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাব। প্রত্যেকটা গবেষণা এটাই নিয়ম। গবেষণা একদম শেষ কেউ পেরে মারতে পারে না যে আমি একদম ঠিক বললাম, আর কোনো বিতর্ক নেই। এটা ইতিহাসের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কখনো হয়নি। এক একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ, এক একটা উপাদান সুন্দরবন থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে আগের যে গবেষণা হয়েছিল অনেকটা পরিবর্তন হয়ে যায়। যেমন আপনারা জানেন যে আমরা যখন ওই মহাস্থানগড়ের যে লিপিটা পেলাম, পাথরের ছোট একটা টুকরো, তার মধ্যে খ্রিস্টপূর্ব 3য়-4র্থ শতকে যে আমাদের এই অঞ্চলে যে লিপি কেমন ছিল, তার লেখমালা, তার লিপি সেই সময়কার কেমন ছিল, বাংলা মানে পূর্ব বাংলা ভাষা কেমন ছিল সেই সময়কার অঞ্চল আমরা একটা চেষ্টা করেছিলাম। কিন্তু তার উপরের দিকে একটু ভাঙা ছিল, উপরে কি ছিল সেটা আমরা পড়তে পারিনি। কিছু কিছু জায়গায় আমরা পড়তে পারিনি সেই লিপিটা, যে এত অস্পষ্টতা ছিল। তারপরে ওই ধরনেরও দুই একটা লিপি আবার পাওয়া গেল। সেই লিপিগুলো দিয়ে এই লিপিটা কি লেখা ছিল তার অনেকটা হদিশ পাওয়া গেল। এইভাবে কাজটা এগিয়ে গেল। দেখা গেল কি, আমরা ভেবেছিলাম যে দৈব দুর্বিপাক হয়েছিল, তাই আমাদের এখানে মহাস্থানগড়ের কোনো একটা জায়গায়, অঞ্চলের মহাস্থানগড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় দৈব দুর্বিপাক হয়েছিল এবং তাকে সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। তাদের ধর্মগোলা ছিল, সেই ধর্মগোলা থেকে তাদের ধান এবং কিছু গণ্ডক মুদ্রা তাদের দেওয়া হয়েছিল ঋণ হিসাবে, এটা বলা হয়েছিল। পরে দেখা গেল না, এটা ঋণ হিসাবে দেওয়া হয়নি, পুরোপুরি দান করা হয়েছে।
কি দাম হয়েছে? যে খাওয়ার জন্য ধানটা দেওয়া হয়নি, ধানটা হয়েছিল কি দেওয়ার জন্য না, বীজ হিসাবে। যে এত বেশি দুর্বিপাক ঘটেছে, পরবর্তীকালে বীজ বপন করে নতুন খাদ্যশস্য তৈরি করা হবে, সেই অবস্থাটাও ছিল না। তখন একজন অমাত্যকে নির্দেশ দেওয়া হয়েছিল মহাস্থানগড়ের পূর্ণনগরের, পৌণ্ডনগর, যেটা পূর্ণনগর আমরা বলি, যে সমবঙ্গীয়রা বিপদে আছে, সেই সমবঙ্গীয়দের এইভাবে সাহায্য করো। তো সেই ধানটা দেওয়া হয়েছিল বপন করার জন্য দান হিসাবে, এবং ফিরিয়ে দেওয়ার সেখানে কোনো জায়গা ছিল না, সেই ধর্মগোলা থেকে ধানটা দেওয়া হয়েছিল। এইভাবে আমরা আমাদের আগেকার গবেষণা ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা চৈতন্যের কথা ফিরে আসি। চৈতন্যদেব যখন এই পথে যাচ্ছেন, তখন আমরা কি দেখেছিলাম? যখন এখানে যাচ্ছিলেন, কেন এখানে এলেন, এই প্রশ্নগুলো উঠেছিল। তখন আমাদের এই এখানকার যিনি ছিলেন হোসেন শাহ, তার সঙ্গে উড়িষ্যার যে রাজা ছিলেন, তাদের যুদ্ধ চলেছিল। তার মধ্য দিয়ে আমরা রামচন্দ্র খানের কথা জানতে পারি। ছত্রভোগে তিনি নৌকা করে দিয়েছিলেন, সেই নৌকা করে দিয়ে সেই নৌকায় তিনি পাথরঘাটা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, সেই পাথরঘাটায় নেমেছিলেন। এবং চৈতন্য ভাগবত সেই পাথরঘাটা কথাটা সেখানে লিখেছিলেন প্রয়াগ, কারণ সেখানে কালিন্দী নদী, মানে যমুনার একটা শাখা নদী সেখান থেকে বহিত, এবং ওখানকার যে গঙ্গা নদী ছিল, সেই গঙ্গা নদীর সঙ্গে সেখানে সঙ্গম সাধন করতো, সেই জন্য ওটাও একটা প্রয়াগ বলা হতো, নিম্নবঙ্গের একটা প্রয়াগ। হ্যাঁ, সেই জন্য উনি প্রয়াগ লিখেছিলেন। সেই প্রয়াগ কোথায় ছিল ধরা যাচ্ছিল না। তারাপদ সর্দার সেখানে ক্ষেত্র সমীক্ষা করে সেখান থেকে কুন্দবস্ত্র সংগ্রহ করে তিনি সেটাকে প্রমাণ করেছিলেন যে প্রয়াগ বলে যেটা বলা হচ্ছিল সেটা আসলে পাথরঘাটা, আজকে মেদিনীপুরের। এখানকার রামচন্দ্র খান নৌকা করে দিয়েছিলেন, সেই নৌকা করে তাম্রলিপ্তে গিয়েছিলেন। তাম্রলিপ্ত থেকে চৈতন্যদেব পাথরঘাটা নামে দিলে মারি, মুঘল মারি বলে, মুঘল মারির পথ ধরে ভদ্রকের মধ্য দিয়ে তিনি হাঁটতে হাঁটতে উড়িষ্যায় গিয়েছিলেন। এবং এই পথ দিয়ে আপনারা জানেন যে বাড়িপুরের যে আমাদের ওখানে মহাপ্রভু তলা বলা হয়, সেখানে একটা এখনো দুটো মূর্তি পূজা করা হয়, কাঠের মূর্তি, এবং সেইগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। কিন্তু আমার জায়গাটা ছিল এখানে, যেটা বহুদিন আগে রূপেন বাবু বলে গেলেন যে একটা বিরাট একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং ধর্মীয় উদ্যোগ সেটা, যে চৈতন্যদেবের উপরে গবেষণা করা। সরকার সেটাকে সাহায্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রবাবু, উনি সেখানকার হেড ছিলেন, তাকে নেওয়া হয়েছিল এর থেকে, আমাদের বিশ্ববিদ্যালয়ে, কলকাতা ইউনিভার্সিটি প্রত্নতত্ত্ব বিভাগ থেকে। সেই কমিটিতে আমিও কিছুদিন ছিলাম, কিন্তু সেখানে শেষ পর্যন্ত আমরা যে কাজগুলো করে দিয়েছিলাম, সেই কাজগুলো ঠিকঠাক হয়নি, ছাপা হয়নি, বাইরে বেরোয়নি। সেগুলো সরকার কিছু কিছু আমাদের এই প্রবন্ধগুলো কিছু কিছু বাইরে বের করেছিল, এবং আমরা ব্যক্তিগতভাবে কিছু প্রবন্ধগুলো তখন ছেপেছিলাম নানা অর্গানাইজেশনে। তখন থেকে এই কাজগুলো চলছিল। উদ্যোগগুলো নেওয়া হয়, কিন্তু উদ্যোগগুলো পলিটিক্যাল এবং ধর্মীয় কতগুলো কারণে সংখ্যাতে সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে আবার সেই কাজগুলো দানা বাঁধে। যখন আমাদের গৌতমদা বললেন যে আমাদের একটা সংখ্যা বের করতে হবে, তখন আমার পুরোনো কাজগুলো তিনি দিয়ে পুরো সংখ্যাটা করতে চেয়েছিলেন। তখন আমি বলছিলাম যে কাজগুলো বেরিয়ে গেছে, প্রকাশ পেয়েছে, সেই কাজগুলো না ছেপে আমি অন্তত ছোট্ট করে একটা দিই, যে ছত্রভোগের পর, ছত্রভোগ থেকে তিনি কিভাবে, ছত্রভোগ থেকে, ছত্রভোগ সবাই জানে ছত্রভোগ কি হয়ে গেলেন, প্রচুর লেখা হয়েছে। ছত্রভোগ থেকে তিনি কিভাবে, যে ওই কোন পথ দিয়ে, কোন নদীগুলো দিয়ে আমাদের একদম সুন্দরের মধ্যে কোথায় কোথায় তিনি যেতে পারে গিয়েছিলেন, এবং সেখানকার কি স্মৃতি আছে, এবং সেই সময়ে এখানকার অবস্থাটা কি ছিল, ছোট্ট করে একটা আমি লিখে দিতে চেয়েছিলাম। এবং তারপরে চৈতন্যদেব ডায়মন্ড হারবারের মধ্য দিয়ে সত্যি সত্যি ডায়মন্ড হারবারে গিয়েছিলেন কিনা, এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। তার কারণ হচ্ছে আমরা চৈতন্যদেবের এই নীলাচল যাত্রা
তিনটে গ্রন্থ থেকে সূত্র পাঠ, মোটামুটি তিনটে গ্রন্থ। একটা হচ্ছে আমরা সবাই জানেন যে যে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের, আর একটা হচ্ছে চৈতন্য মঙ্গল, আর একটা যেটা হয় যেটা হচ্ছে পর্চা, যেটা হ্যাঁ গোবিন্দ দাসের পর্চা। এই গোবিন্দ দাসের পর্চা নিয়ে প্রচুর বিতর্ক আছে, যে অনেকে মনে করে এটা জাল গ্রন্থ, এটা নিয়ে লেখা হয়েছিল, যে কেউ জাল করেছেন পরবর্তীকালে, কিন্তু ভালো করে গবেষণা করে দেখা গেল যে না, গোবিন্দ দাসের পর্চা ওটা জাল নয়, কিন্তু মাঝে মাঝে ওই গ্রন্থের মধ্যে কিছু প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে, এবং ভুলের মধ্যেও আবার সেটাকে করা হয়েছে, করে গিয়ে তার মধ্যেও ভুল থাকবে, এটা নিয়ম। এবং ধীরে 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 গবেষণার মাধ্যমে সেই ভুল ত্রুটিগুলো আমরা কাটিয়ে নিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাব। প্রত্যেকটা গবেষণা এটাই নিয়ম। গবেষণা একদম শেষ কেউ পেরেক মারতে পারে না, যে আমি একদম ঠিক বললাম, আর কোনো বিতর্ক নেই। এটা ইতিহাসের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কখনো হয়নি। এক একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ, এক একটা উপাদান সুন্দরবন থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে আগের যে গবেষণা হয়েছিল অনেকটা পরিবর্তন হয়ে যায়। যেমন আপনারা জানেন যে আমরা যখন ওই মহাস্থানগড়ের যে লিপিটা পেলাম, পাথরের ছোট একটা টুকরো, তার মধ্যে খ্রিস্টপূর্ব 3য় 4র্থ শতকের যে আমাদের এই অঞ্চলের যে লিপি কেমন ছিল, তার লেখমালা, তার লিপি, সেই সময়কার কেমন ছিল বাংলা, মানে পূর্ব বাংলার ভাষা কেমন ছিল সেই সময়কার অঞ্চল, আমরা একটা চেষ্টা করেছিলাম, কিন্তু তার উপরের দিকে একটু ভাঙা ছিল। উপরে কি ছিল সেটা আমরা করতে পারিনি, কিছু কিছু জায়গায় আমরা করতে পারিনি সেই লিপিটা, যে এত অস্পষ্টতা ছিল। তারপরে ওই ধরনেরও দুই একটা লিপি আবার পাওয়া গেল, সেই লিপিগুলো দিয়ে এই লিপিটার কি লেখা ছিল তার অনেকটা হদিশ পাওয়া গেল। এইভাবেই কাজটা এগিয়ে গেল। দেখা গেল কি, আমরা ভেবেছিলাম যে দৈব দুর্বিপাক হয়েছিল, তাই আমাদের এখানে মহাস্থানগড়ের কোনো একটা জায়গায়, অঞ্চলের মহাস্থানগড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় দৈব দুর্বিপাক হয়েছিল, এবং তাকে সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। তাদের ধর্মগোলা ছিল, সেই ধর্মগোলা থেকে তাদের ধান এবং কিছু গণ্ড মুদ্রা তাদের দেওয়া হয়েছিল ঋণ হিসাবে, এটা বলা হয়েছিল। পরে দেখা গেল না, এটা ঋণ হিসাবে দেওয়া হয়নি, পুরোপুরি দান করা হয়েছে। কি দেওয়া হয়েছে, যে খাওয়ার জন্য ধানটা দেওয়া হয়নি, ধানটা হয়েছিল কি দেওয়ার জন্য না, বীজ হিসাবে। যে এত বেশি দ্রব্য দুর্বিপাক ঘটেছে, পরবর্তীকালে বীজ বপন করে নতুন খাদ্যশস্য তৈরি করা হবে, সেই অবস্থাটাও ছিল না। তখন একজন অমাত্যকে নির্দেশ দেওয়া হয়েছিল মহাস্থানগড়ের পূর্ণনগরের, পৌণ্ডনগর, যেটা পূর্ণনগর আমরা বলি, যে সম্বঙ্গীয়রা বিপদে আছে, সেই সম্বঙ্গীয়দের এইভাবে সাহায্য করো। তো সেই ধানটা দেওয়া হয়েছিল বপন করার জন্য দান হিসাবে, এবং ফিরিয়ে দেওয়ার সেখানে কোনো জায়গা ছিল না, সেই ধর্মগোলা থেকে ধানটা দেওয়া হয়েছিল। এইভাবে আমরা আমাদের আগেকার গবেষণা ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা চৈতন্যের কথা ফিরে আসি। চৈতন্যদেব যখন এই পথে যাচ্ছেন, তখন আমরা কি করবো, কি দেখেছিলাম, যখন এখানে যাচ্ছেন, কেন এখানে এলেন, এই প্রশ্নগুলো উঠেছিল। তখন আমাদের এই এখানকার যিনি ছিলেন হোসেন শাহ, তার সঙ্গে উড়িষ্যার যে রাজা ছিলেন, তাদের যুদ্ধ চলেছিল। তার মধ্য দিয়ে আমরা রামচন্দ্র খানের কথা জানতে পারি, ছত্রভোগে তিনি নৌকা করে দিয়েছিলেন। সেই নৌকা করে দিয়ে সেই নৌকায় তিনি পাথরঘাটা বলে একটা জায়গা আছে, হ্যাঁ, সেই পাথরঘাটায় নেমেছিলেন, এবং চৈতন্য ভাগবত সেই পাথরঘাটা কথাটা সেখানে লিখেছিলেন প্রয়াগ, কারণ সেখানে কালিন্দী নদী, মানে যমুনার একটা শাখা নদী সেখান থেকে বইত, এবং এবং ওখানকার যে গঙ্গা নদী ছিল, সেই গঙ্গা নদীর সঙ্গে সেখানে সঙ্গম সাধন করত, সেই জন্য ওটাও একটা প্রয়াগ বলা হতো, নিম্নবঙ্গের একটা প্রয়াগ। সেই জন্য উনি প্রয়াগ লিখেছিলেন। সেই প্রয়াগ কোথায় ছিল ধরা যাচ্ছিল না,
তারাপদ সাঁতরা সেখানে ক্ষেত্র সমীক্ষা করে সেখান থেকে পূর্ণ বস্তু সংগ্রহ করে তিনি সেটাকে প্রমাণ করেছিলেন যে প্রয়াগ বলে যেটা বলা হচ্ছিল সেটা আসলে পাথর ঘাটা আজকে মেদিনীপুরে। এখানকার রামচন্দ্র খান নৌকা করে গিয়েছিলেন, সেই নৌকা করে তাম্রলিপ্তে গিয়েছিলেন। তাম্রলিপ্ত থেকে চৈতন্যদেব পাথরঘাটা নামে দিলে মারি মুঘলমারি বলে, মুঘলমারির পথ ধরে ভদ্রকের মধ্য দিয়ে তিনি হাঁটতে হাঁটতে উড়িষ্যায় গিয়েছিলেন। এবং এই পথ দিয়ে আপনারা জানেন যে বাড়িপুরের যে আমাদের ওখানে মহাপ্রভু তলা বলা হয়, সেখানে একটা এখনো দুটো মূর্তি পূজা করা হয়, কাঠের মূর্তি, এবং সেগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। কিন্তু আমার জায়গাটা ছিল এখানে, যেটা বহুদিন আগে রূপেন বাবু বলে গেলেন যে একটা বিরাট একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং ধর্মীয় উদ্যোগ সেটা, যে চৈতন্যদেবের উপরে গবেষণা করা, এবং সরকার সেটাকে সাহায্য করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রবাবু উনি সেখানকার হেড ছিলেন, তাকে নেওয়া হয়েছিল এর থেকে আমাদের বিশ্ববিদ্যালয় কলকাতা ইউনিভার্সিটি প্রত্নতত্ত্ব বিভাগ থেকে। সেই কমিটিতে আমিও কিছুদিন ছিলাম, কিন্তু সেখানে শেষ পর্যন্ত আমরা যে কাজগুলো করে দিয়েছিলাম সেই কাজগুলো ঠিকঠাক ইয়ে হয়নি, ছাপা হয়নি, বাইরে বেরোয়নি। সেগুলো সরকার কিছু কিছু আমাদের এই প্রবন্ধগুলো কিছু কিছু বাইরে বের করেছিল, এবং আমরা ব্যক্তিগতভাবে কিছু প্রবন্ধগুলো তখন শিখেছিলাম নানা অর্গানাইজেশনে। তখন থেকে এই কাজগুলো চলছিল। উদ্যোগগুলো নেওয়া হয়, কিন্তু উদ্যোগগুলো পলিটিক্যাল এবং ধর্মীয় কতগুলো কারণে সংখ্যাতে সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে আবার সেই কাজগুলো দাঁড়া মাত্র। যখন আমাদের গৌতমদা বললেন যে আমাদের একটা সংখ্যা বের করতে হবে, তখন আমার পুরোনো কাজগুলো তিনি দিয়ে পুরো সংখ্যাটা করতে চেয়েছিলেন। তখন আমি বলছিলাম যে কাজগুলো বেরিয়ে গেছে, প্রকাশ পেয়েছে, সেই কাজগুলো না ছেপে আমি অন্তত ছোট্ট করে একটা দিই যে ছত্রভোগের পর, ছত্রভোগ থেকে তিনি কিভাবে, ছত্রভোগ সবাই জানে ছত্রভোগ কি হয়ে গেলেন, প্রচুর লেখা হয়েছে। ছত্রভোগ থেকে তিনি কিভাবে যে ওই কোন পথ দিয়ে, কোন নদীগুলো দিয়ে আমাদের একদম সুন্দরের মধ্যে কোথায় কোথায় তিনি যেতে পারে গিয়েছিলেন, এবং সেখানকার কি স্মৃতি আছে, এবং সেই সময়ে এখানকার অবস্থাটা কি ছিল, ছোট্ট করে একটা আমি লিখে দিতে চেয়েছিলাম।